আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পাত্রপক্ষের সামনে বসে আছে নীরা, আর এই পাত্রপক্ষ আর কেউ না, তুর্যের পরিবার। ওই দিন মিসেস মুজমাল তুর্যকে তাদের বাসায় আসতে বলেন। তুর্য যখন আসে তখন তার সাথে প্রথমে কিছুটা কুশল বিনিময় করেন, তারপর সরাসরি তুর্যের সাথে নীরার বিয়ের প্রস্তাব দেন মিসেস মুজমাল। এতে তুর্য এক কথায় রাজি হয়ে যায়। মিসেস মুজমাল খুব ভালো করেই বুঝতেন যে তুর্যের মনে নীরার জন্য কিছু তো আছে, যা তুর্যের এত সহজে নীরাকে বিয়ে করতে রাজি হওয়ার প্রমাণ হয়ে যায়। মিসেস মুজমালের তো খুশির শেষ নেই। এখন তিনি নীরাকে সারা জীবনের জন্য বিদায় করে দিতে পারবেন, তাই তিনি আর দেরি করতে চান না। তুর্যকে কালই তার পরিবার নিয়ে আসতে বলেন, তাতে তুর্যও রাজি হয়ে যায়। এখন বাদ সারল নীরাকে নিয়ে সে কি এই বিয়েতে রাজি হবে? হয়তো হবে না। তাই হলো, নীরাও এ বিয়ে করবে না, তা সে খুব স্পষ্টভাবে বলে দিয়েছে। আর এতে মিসেস মুজমাল রেগে যান। নীরার অসহায়ত্বের সুযোগ নিয়ে তিনি বলেন, দেখ নীরা, তুই যদি এ বিয়ে না করিস তাহলে আমি কিন্তু তোকে আর তোর মাকে এ বাড়ি থেকে বের করে দেব। তারপর তোরা কোথায় যাবি ভেবে দেখেছিস কখনো? তার চেয়ে ভালো আমার কথা মতো এ বিয়ে করতে রাজি হয়ে যা, না হলে তোর জন্য তোর মাকে ভুগতে হবে। তারপর আর কি, নীরার ইচ্ছে না থাকা সত্ত্বেও এই বিয়েতে রাজি হয়ে যায়। এই বিয়ের ব্যাপারে নীরা, তার মা মিসেস মুজমাল, তুর্যের মা বাবা আর সে জানে, আর কেউ জানে না। নীরব আর মিস্টার মুজমালও জানে না। নীরবকে ইচ্ছা করে জানানো হয়নি। আর মিস্টার মুজমাল অফিসের কাজে বিদেশে যাওয়ায় তার সাথে অত যোগাযোগ হয়নি। সকাল থেকে নীরবকে দেখা যাচ্ছে না। মিসেস মুজমাল চালাকি করে নীরবকে একটা কাজে পাঠিয়ে দিয়েছেন, তাতে নীরব রাতের আগে বাসায় ফিরবে না। তাই মিসেস মুজমাল এখন নিশ্চিন্তে আছেন। তুর্য আর তার পরিবার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে নীরাকে দেখতে। প্রায় আধা ঘন্টা পর তুর্য আর তার পরিবার এসে পড়ে নীরাকে দেখতে। আর নীরাও সব মেনে নেয়, কারণ সে জানে নীরব হয়তো তাকে কখনোই মেনে নিবে না। তাছাড়া মিসেস মুজমালের কথা মতো না চললে তাকে আর তার মাকে যে এ বাড়ি থেকে বের করে দিবেন তিনি। তাই মিসেস মুজমালের কথা মতো নীরা পাত্রপক্ষের সামনে যায়। নীরাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যা দেখে রীতিমতো তুর্যের মুখ হাঁ হয়ে গেছে। আর তুর্যের পরিবার তো আগে থেকেই নীরাকে পছন্দ করতেন। এখন নীরাকে এভাবে দেখে তাদের চেহারা যেন আরো উজ্জ্বল হয়ে যায়। তুর্যের মা মিসেস মুজমালকে উদ্দেশ্য করে বলেন, ভাবি, মেয়ে তো আমাদের আগে থেকেই পছন্দ, আমরা এই বিয়েতে রাজি আছি। নীরাকে আমাদের অনেক পছন্দ হয়েছে, বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে চাই। দাঁড়ান আন্টি, নীরাকেও তো জিজ্ঞেস করুন ও আমাকে বিয়ে করবে কিনা, তারপর না হয় বিয়ের তারিখ ঠিক করবেন। ও আর কি বলবে, আমরা যেখানে রাজি ও সেখানে রাজি। তাও আন্টি, আমি চাই নীরার মতামতটা জানতে। যদি কিছু মনে না করেন তাহলে আমি কি নীরার সাথে একান্তভাবে কিছু কথা বলতে পারি? মিসেস মুজমাল প্রথমে আপত্তি করলেও তুর্য আর তার মা বাবার জোরাজুরিতে রাজি হয়ে যান। আর নীরাকে বলেন তুর্যকে ছাদে নিয়ে যেতে। ইশারায় তাকে এটাও বলেন যেন সে তুর্যকে বলে যে সে এই বিয়েতে রাজি। নীরাও পুতুলের মতো মিসেস মুজমাল যা যা করতে বলেন তাই করে। দুজনে ছাদের এক কোণে রেলিং ধরে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে তুর্য বলে, নীরা, জি। তুমি কি এ বিয়েতে রাজি আছো? সবাই তো বললো এ বিয়েতে রাজি। আমি তোমার কথা বলেছি, তুমি এ বিয়েতে রাজি আছো তো? নীরা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। নীরা উত্তর শুনে তুর্য একটা মুচকি হাসি দেয়। তারপর নীরাকে বলে, আই প্রমিস নীরা, তোমাকে কখনো কষ্ট দিব না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আর যদি তোমাকে কেউ জোর করে বিয়ে করতে বলে তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি এই বিয়ে করব না। নীরা, তুমি আজকে এত চুপচাপ কেন? কিছু কি হয়েছে? না, এমনি মাকে ছেড়ে চলে যেতে হবে তো তাই। ও আচ্ছা, তা একটা কাজ করলে কেমন হয়? কি? বিয়ের পর তোমার মাকেও আমাদের সাথে নিয়ে যাব, কি বলো? তুর্যের কথা শুনে নীরা একটা মুচকি হাসি দেয়। তারপর দুজনেই চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ তুর্য বলে ওঠে,
আমাদের বিয়েটা হবে তো নীরা? হঠাৎ এই প্রশ্ন? বলো না। জীবন, বিয়ে, মৃত্যু সব আল্লাহর হাতে। তিনি চাইলে হবে। জানি, কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাই, সারা জীবন আমার সাথে থাকবে তো? হয়তো। হয়তো না, বলো হ্যাঁ। থাকবো। নীরার হাসি দেখে তুর্যও হেসে দেয়। তারপর কিছুক্ষণ ছাদে থেকে নিচে চলে যায় আর সবাইকে জানায় যে তারা এই বিয়েতে রাজি আছে। এতে সবাই খুশি হয়ে যায়। সবচেয়ে বেশি মিসেস মুসমাল, তিনি সবাইকে মিষ্টি মুখ করান। তারপর সব শেষে তুর্যরা চলে যায় নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তুর্যরা যেতেই নীরা নিজের রুমে দৌড়ে চলে যায়। তারপর বিছানায় উঠ হয়ে শুয়ে কান্না করা শুরু করে। হঠাৎ নীরা তার মাথায় কারো হাতের স্পর্শ পায়। এই স্পর্শ নীরার খুব চেনা। এ যে তার মা। মা, আমাদের এত কষ্ট কেন? আল্লাহ এত কষ্ট কেন দিয়েছেন আমাদের? এভাবে কেন বলছিস মা? কিছু কি হয়েছে? জানি না, কেন জানি খুব খারাপ লাগছে। তুই যদি এই বিয়ে করতে না চাস তাহলে করিস না। না মা, আমি এই বিয়ে করতে রাজি আছি। সত্যি তো? হুম। তোর যা ইচ্ছা। এখন আয়, আমার কোলে শুয়ে থাক, ভালো লাগবে। কথাটা শোনা মাত্রই নীরা তার মাকে চাপড়ে ধরে কান্না করা শুরু করে দেয়। তা দেখে নীরার মা শুধুই একটা দীর্ঘশ্বাস ফেলে। মেয়ের কষ্ট যে তার সহ্য হচ্ছে না। রাত প্রায় 1টা। নীরব মাত্রই বাসায় ঢুকেছে। রুমে ঢুকেই সে প্রথমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখে নীরা টেবিলে খাবার বাড়ছে। নীরব সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কাজ করা শুরু করে। নীরা খাবার বেড়ে দিয়ে চলে যেতে নিবে, তখনই নীরব বলে ওঠে, আজকে কি কোনো অনুষ্ঠান ছিল নাকি বাসায়? এত সাজগোজ কেন? হুম। কিসের অনুষ্ঠান? পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছিল। কথাটা বলে নীরা চুপ হয়ে যায়। নীরব নীরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ও। নীরার কথার প্রতি উত্তরে নীরব এমন উত্তর দিবে তা নীরা ভাবেনি। নীরবের ও বলাটা যেন নীরার কষ্ট আরো বাড়িয়ে দেয়। নীরা আর এক মুহূর্তও না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। বউ শেষে ছাদে দাঁড়িয়ে আছে নীরা। একটু পরে তুর্য আর তার পরিবার আসবে কাজী সাহেবকে নিয়ে। খুব ঘরোয়াভাবে হচ্ছে তাদের বিয়ে, তাই তেমন কেউ জানে না এ বিয়ের ব্যাপারে। তুর্য তো এই বিয়ে নিয়ে অনেক খুশি। এই 3 দিন নীরাকে চালিয়ে খেয়েছে ফোন করে করে। তার ধারণা ঘন্টায় ঘন্টায় ফোন করে ভালোবাসার মানুষের খবর নিলে ভালোবাসা বাড়ে। তাই সে প্রতিদিন 50 বারেরও উপরে কল করে নীরাকে আর খোঁজ খবর নেয় তার। তুর্যের এসব পাগলামিতে কেন জানি নীরার অনেক কষ্ট হয়। বারবার খালি ভাবে, আচ্ছা, আমি কি তুর্যের ভালোবাসার মর্যাদা দিতে পারবো? আমি যে নীরবকে ভালোবাসি। কিন্তু এসব ভেবে কি হবে? নীরব তো আমাকে ভালোবাসে না। ভেবেই সবসময় একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা। কেন এমন করে নীরব তা নীরা জানে না। কিন্তু এই 3 দিনে নীরা নীরবকে দেখে অনেকটা অবাক হয়েছে। যেমনই হোক, আগে তো নীরব নীরাকে ভালোবাসতো। সে হিসেবে তার বিয়ে হচ্ছে দেখে নীরাকে তো তার কিছু বলার দরকার ছিল, যে সে যেন সুখী থাকে, অথবা নীরা যেন এ বিয়ে না করুক। তেমন কিছুই নীরব বলেনি। আগের থেকেও চুপচাপ হয়ে গেছে নীরব। আগে তো তাও রাত 1টা অথবা 2টো করে বাসায় ফিরতো, আর এখন 4টে বা 5টা করে বাসায় ফেরে। নীরার সাথে নীরবের এই 3 দিনে মনে হয় একবার দেখা হয়েছে, তাও নীরব তাকে কিছু বলেনি। ওই দিনের ও বলাটাই ছিল নীরবের শেষ কথা। এসব নীরাকে অনেক কষ্ট দেয়। নীরা ভেবেও পায় না নীরবের এমন করার কারণ। একবার যদি তার দোষটা সে জানতো তাহলে হয়তো সে দোষটা শুধরানোর চেষ্টা করত। কিন্তু নীরব তো তার দোষটাই বলছে না। দেখতে দেখতে তুর্য আর তার পরিবার এসে যায় কাজী সাহেবকে নিয়ে। নীরাও মিসেস মুসমালের কথা মতো তুর্যের পাশে গিয়ে বসে। কিছুক্ষণের মধ্যেই কাজী বিয়ে পড়ানো শুরু করে দেন। কিন্তু নীরার সেসবে খেয়াল নেই। তার চোখ যে একজনকে খুঁজছে, কিন্তু সে এখানে নেই। কোথায় সেটা নীরা জানে না। হয়তো বাসায় নেই। তুর্যকে কবুল বলতে বললেই তুর্য গড়গড় করে 3 বার কবুল বলে ফেলে। তাতে সবাই একসাথে হেসে দেয়, শুধু নীরা ছাড়া। তুর্যের পর কাজী সাহেব নীরাকে কবুল বলতে বলেন। নীরা কি করবে বুঝতে পারছে না। এখন যদি সে কবুল বলে ফেলে তাহলে সে চিরদিনের জন্য তুর্যের হয়ে যাবে। কিন্তু সে তো এটা চায় না। সে চায় যেন নীরব নীরার সারা জীবনের সঙ্গী হোক। কিন্তু নিয়তি হয়তো এটা চায় না। এদিকে নীরা কিছু বলছে না দেখে কাজী সাহেব বারবার তাকে কবুল বলতে বলছে।
সবার দৃষ্টি এখন নীরার দিকে। নীরা মিসেস মুসমালের দিকে তাকাতেই দেখে তিনি রাগী চেহারা করে তাকিয়ে আছেন, আর তার চোখ দুটো যেন নীরাকে বলছে, তুই যদি এখন কবুল না বলিস তাহলে তোর মাকে আর তোকে আমি রাস্তার ফকির করে ছাড়বো। এটা দেখেই নীরা একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর কবুল বলতে যাবে তার আগেই কেউ একজন নীরাকে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে যায়। ঘটনাক্রমে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সামনের মানুষটার দিকে। নীরা যেন ভয়ে কাঠ হয়ে গেছে, কারণ সামনে নীরব দাঁড়িয়ে আছে, চোখে মুখে হিংস্রতার ছাপ। এটারই যেন ভয় পাচ্ছিলেন মিসেস মুসমাল। আর এদিকে তুর্য অবাক হয়ে তাকিয়ে আছে। নীরা আর নীরবের দিকে বসা থেকে উঠে নীরবের দিকে একটু চেয়ে বলে, নীরব, তুই এটা কি করছিস? ছাড় নীরাকে। তুই কি নীরাকে ভালোবাসিস? অবশ্যই। ওর খুশির জন্য সব করতে পারবি? হ্যাঁ, কিন্তু এগুলো কেন এখন জিজ্ঞেস করছিস? ও আমাকে ভালোবাসে। তুই যদি ওকে সত্যিই ভালোবেসে থাকিস তাহলে ওকে বিয়ে করিস না। মানে কি বলছিস? এগুলো ফাজলামি করা বন্ধ কর নীরব, এখন আমাদের বিয়ে হবে। আমি কোনো ফাজলামো করছি না। ও আমাকে ভালোবাসে আর আমাকেই বিয়ে করবে। চাইলে জিজ্ঞেস করে দেখ। কি বলছিস? নীরবও তোর বোন হয়, আর ওর তো এখন তুর্যের সাথে বিয়ে হচ্ছে, তাই না? তুর্যের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এখন আমার সাথে হবে। মানে? তুমি এগুলো কি বলছো বাবা? সরি আঙ্কেল, এ বিয়ে হচ্ছে না। যদি হয় তাহলে আমার আর নীরার হবে। নীরব, তুই এখন বেশি বেশি করছিস। আমি কোনো বেশি বেশি করছি না। নীরা আমাকে ভালোবাসে তাই বলছি। আর তোকে তো বললাম নীরাকে জিজ্ঞাসা করে দেখতে, তারপর না হয়। নীরা, তুমি কি নীরবকে ভালোবাসো? এতক্ষণ নীরব চুপচাপ সবার কথা শুনছিল। তুর্যের কথায় কি জবাব দিবে বুঝতে পারছে না। সে তো চায় যেন নীরবের সাথেই তার বিয়ে হোক, কিন্তু তাহলে যে তুর্যকে ঠকানো হবে, ভেবে পাচ্ছে না কি করবে। নীরব এমন বিহেভ কেন করছে তাও বুঝতে পারছে না। নীরার মস্তিষ্ক বলছে যেন সে বলে যে সে নীরবকে ভালোবাসে না, কিন্তু মন বলছে তার উল্টোটা। অবশেষে নীরা তার মনের কথা শোনে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ, আমি নীরবকে ভালো। নীরাকে বলতে না দিয়ে তুর্য বলল, তাহলে তুমি আমাকে কেন বলেছিলে তুমি এই বিয়েতে রাজি? তুমি অনেক খারাপ নীরা, এভাবে আমাকে না ঠকালেও তো পারতা। একবার শুধু বলতে তুমি এই বিয়েতে রাজি না, আমি খুশি খুশি এ বিয়েতে করতাম না। কিন্তু এভাবে আমার মন নিয়ে খেলা না করলেও হতো। সেই মনেও নীরা, সেই মনেও। বলেই তুর্য তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায়। খুব কষ্ট হচ্ছে, তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। নীরব তো অনেক খুশি, সে যা চেয়েছিল তাই পেয়েছে। কেমন যেন এক রহস্যময় হাসি হাসছে সে। আর মিসেস মুসমাল, তিনি তো রাগে গজগজ করছেন। তিনি কিছু বলতে যাবেন তার আগেই নীরব বলে উঠল, এখন যদি কেউ আমার আর নীরার বিয়ের বিপক্ষে যায় তাহলে আমি নীরাকে নিয়ে এখান থেকে যেতে বাধ্য হব। তখন কখনো এখানে আসবো না। সো বি কোয়াইট। আর কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন। বলেই নীরব নীরার হাত শক্ত করে ধরে সোফায় বসে। আর কাজী যা যা করতে বলছে সব করছে। নীরার দিকে কেউ তাকাচ্ছেও না। নীরা কি চাই আর কি চাই না সেদিকে কারো কোনো খেয়াল নেই, যে যার ইচ্ছে মতো সব করছে। নীরা যেন হাতের পুতুল হয়ে গেছে। দূর থেকে এসব নীরার মা দেখছে। এসব দেখে তার চোখের পানি ফেলা ছাড়া কিচ্ছু করার নেই। নিজের মেয়েকে এভাবে হেনস্থা হতে দেখে তিনি কিছু করতে পারছেন না। এদিকে মিসেস মুজমালের রাগের শেষ নেই। তিনি কি চেয়েছিলেন আর কি হচ্ছে, আর এক মুহূর্তও তিনি এগুলো সহ্য করতে পারছেন না। তাই রাগে গজগজ করতে করতে নিচের রুমে চলে যান। সবশেষে নীরা আর নীরবের বিয়েটা সম্পূর্ণ রীতিনীতি মেনে হয়ে যায়। এখন নীরা বাসর ঘরে বসে আছে। তার মা তাকে নীরবের রুমে নিয়ে এসেছে। যাওয়ার আগে নীরা তার মাকে ধরে অনেক কান্না করে। কেন যেন নীরবের সাথে বিয়ে হয়েও নীরার খুশি লাগছে না, বরং কষ্টই হচ্ছে। নীরা নিজের মাকে ধরে কিছুক্ষণ কান্না করার পর নীরার মা মেয়েকে একটু আদর করে নিজের শাড়ির আঁচল মুখে গুজে চলে যান। আর নীরা নিজের কষ্টগুলো আড়াল করে মুখে হাসি ফোটায়। ভেবেছিল নীরব আর সে নতুনভাবে জীবন শুরু করবে, কিন্তু নীরব রুমে এসেই যা বলে তাতে নীরার ধারণাটা ভুল প্রমাণ হয়। প্রায় অনেক রাতে নীরব নিজের রুমে ঢোকে। এতক্ষণ নীরা বিছানায় বসে বসে ঝিমাচ্ছিল আর নীরবের অপেক্ষা করছিল।
দরজা খোলার শব্দ শুনে সামনে তাকাই, দেখে নীরব এসে গেছে। তাই নীরব ঠিকঠাক হয়ে বসে। নীরব দরজা লাগিয়ে ধীর পায়ে নীরার কাছে এসে বসে। নীরাকে দেখে কেমন জানি ড্রাঙ্ক মনে হচ্ছে নীরার। নীরব নীরাকে হেলতে তুলতে বলে, কি বিয়েটা তো হয়ে গেল তাই না? তো এখন তাহলে শুরু করা যাক। মানে? আরে বাসর রাতে যা করে তাই করবো আর কি। কি বলছেন আপনি নীরব? আমি আবারও বলছি, শুধু বলেছি বাসর রাতে মানুষ যা করে তাই করব। তাছাড়া তোকে শাস্তিও তো দিতে হবে নাকি? কিসের শাস্তি? এতদিন তো আমি তোর সাহস দেখছিলাম, আসলে তোর অনেক সাহস। আচ্ছা 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 আচ্ছা, তুই কি ভেবেছিলি? হ্যাঁ, আমাকে না বলে তুই বিয়ে করবি আর আমি তোকে করতে দেবো? জীবনেও না। এত সহজে আমার কাছ থেকে রেহাই পাবি না তুই। দেখুন নীরব, আমি তো আপনাকে বলেছিলাম। কি বলেছিলি? তোকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, এটা কই বিয়ে হবে এটা তো বলিস নি। আপনি আমাকে বলার সুযোগ দেননি। আচ্ছা ঠিক আছে, তাই অনেক অনেক সরি তার জন্যে। কিন্তু এখন তো কিছু করার নেই বেবি, তোমাকে তো তোমার সাহসের দাম দিতে হবে। নাও কাউন বেবি, আমার কাছে এসো, কাউন। নীরব নীরার দিকে এগিয়ে যেতে যেতে বলল, প্লিজ নীরব, আমার থেকে। আর কিছু বলতে পারল না নীরা। তার আগেই নীরব নীরার উপর ঝাঁপিয়ে পড়ে। তোমাদের বিয়েটা পুরাই সিনেমার মতো হয়েছে তাই না? হয়তো। আচ্ছা নীরা, মানে ভাবি। সমস্যা নেই, আপনি আমাকে নীরা বলতে পারেন। আচ্ছা, তুমি আর নীরব কি আগে থেকে দুজন দুজনকে ভালোবাসতে? নীরা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা আজকে রাতে তুমি কি পরবা, শাড়ি নাকি গাউন? আমি তো গাউন পরবো। কেন? আরে রাতে আমি, তুমি, নীরব আর তুর্য বাইরে খেতে যাব না তাই। আমি যাব, কিন্তু কেন? তাছাড়া আমাকে তো কেউ বলেনি। তোমাকে কেউ বলেনি? তাহলে হয়তো নীরব তোমাকে সারপ্রাইজ দিত, তাই বলেনি। বুঝলাম, কিন্তু হঠাৎ বাইরে যাব কেন? আরে তুমি আর নীরব তো চুপি চুপি বিয়ে করে ফেলেছো, আমাদেরকে তো জানাওনি। তাই আমরা নীরবকে ট্রিট দিতে বলেছি, তাইও আমাদের আজকে বাইরে খেতে নিয়ে যাবে। ও আচ্ছা, এখন চলুন, অনেকক্ষণ হয়েছে আমরা এখানে আছি, এখন যাওয়া উচিত। চলো। বলেই নীরা আর রিয়া নিচে চলে যায়। নীরা নিচে যেতেই মিসেস মুসমাল তাকে তার কাছে ডাক দেয়। নীরা মিসেস মুসমালের কাছে যেতেই তিনি বলে উঠলেন, তাহলে এসেছিস নবাবজাদি? তা কোথায় ছিলে এতক্ষণ? রিয়ার সাথে একটু ছাদে ছিলাম মা। এই তোর ওই মুখ দিয়ে আমাকে মা ডাকবি না। ভালোই তো, সবাইকে নিজের হাতের মুঠে নিয়ে নিয়েছিস, এখন আমাকেও নিজের ফাঁদে আটকাতে চাস? জীবনেও তা হবে না। যা, কাজ করতে যা। এতগুলো কাজ কে করবে? তোর মা। যাচ্ছি। নীরা চোখের পানি ফেলতে ফেলতে চলে গেল। নীরার খুব কষ্ট হয় এমন কথা শুনলে, কিন্তু কি বা করার আছে? সে যদি প্রতিবাদ করে তাহলে তার মা কষ্ট পাবে। আর তাছাড়া সে যতটুকুই পড়াশোনা করেছে সবকিছুর সার্টিফিকেট মিসেস মুসমালের কাছে, না হলে সে অনেক আগেই চলে যেত নিজের মাকে নিয়ে। নিজে কিছু করে সে, আর তার মাও অন্য এক ঠিকানায় থাকতে শুরু করত। কিন্তু সার্টিফিকেট ছাড়া কেই বা তাকে চাকরি দিবে ভেবেই কয়েক ফোঁটা পানি চোখ থেকে গড়িয়ে কারে পড়ে নীরার। বাসার কাজগুলো শেষ করতে করতে নীরার প্রায় দুপুর 2টো বেজে যায়। রুমে যেতেই দেখে নীরব ল্যাপটপে কিছু করছে। নীরা নীরবের দিকে একবার তাকিয়ে তোয়ালে আর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় কিছুক্ষণ পরে নীরব ওয়াশরুম থেকে বের হয়। এসেই দেখে নীরব রুমে নেই, হয়তো বারান্দায়। আজ নীরার শাড়ি পরেছে। নীরবের শাড়ি অনেক পছন্দ। নীরব সব সময় নীরাকে বলতো যে তাদের যখন বিয়ে হবে তখন নীরাকে প্রতিদিন শাড়ি পরতে হবে, না হলে নীরব নীরার সাথে আড়ি কাটবে। আফসোস নীরব আর সেটা নীরাকে বলবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা আয়নার সামনে দাঁড়ায়।
চুল মুছতে ছিল, হঠাৎ নীরা তার কোমরে কারো স্পর্শ অনুভব করে। এতে নীরা একটু ভয় পেয়ে যায়। পিছনে ফিরতেই দেখে নীরব তার কোমর ধরে তাকে জড়িয়ে ধরেছে। এতে নীরা কিছুটা অবাক হয়। এদিকে নীরব যেন একটা ঘোরের ভিতর আছে। নীরার গায়ে লেপ্টে থাকা গোলাপি শাড়ি, ভেজা চুল, মুখে আর ঠোঁটে বিন্দু বিন্দু পানির কণা যেন নীরবকে আরো বেশি আকর্ষণ করছে। ধীরে ধীরে সে নীরাকে নিজের সাথে মিশিয়ে দেয়। নীরা নীরবের শ্বাস প্রশ্বাস স্পষ্ট অনুভব করতে পারছে। তাতে নীরার নিঃশ্বাস যেন ঘন হয়ে যাচ্ছে। নীরব নীরার ঘাড় থেকে চুল সরিয়ে সেখানে কয়েকটা গভীরভাবে চুমু দেয়। তারপর নীরার চুলে নাক ডুবায় আর নাক খসতে থাকে নীরার ঘাড়ে। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দে তাদের দুজনের ধ্যান ভাঙে। নীরব নীরার কাছে সরে গিয়ে আবার বারান্দায় চলে যায়। নীরা কয়েক সেকেন্ড নীরবের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর দরজা খুলতেই দেখে রিয়া দাঁড়িয়ে আছে। নীরা, নীরব কি রুমে আছে? উনি বারান্দায়। কিছু কি দরকার ছিল? ওনাকে ডাকবো আমি? না না, ওর সাথে আমার কি কাজ? আমি তো শুধু বলতে এসেছিলাম খাবার খেতে নিচে তোমাদের ডাকছে, আর তাড়াতাড়ি আসো। তোমাদের ছাড়া আমি খাবো না, আর আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে। রিয়ার কথা শুনে নীরা হেসে দেয়, তারপর বলে, আপনি নিচে যান, আমি নীরবকে নিয়ে আসছি। তারপর সবাই মিলে একসাথে খাবার খাবো, ঠিক আছে? আচ্ছা, তাড়াতাড়ি আসো। বলেই রিয়া চলে যায়। নীরা রুমে গিয়ে দেখেও নীরব এখনো বারান্দায় আছে। তাই নীরা বারান্দায় দাঁড়িয়ে যায়। বারান্দায় যেয়ে দেখে নীরব কার সাথে যেন ফোনে কথা বলছে। তুই কিন্তু ভালো করছিস না এটা। নীরাকে এই ব্যাপারে কিছু বলবি না। সত্যি কি কিছু হয়েছে, নাকি এটা শুধুই খাবার খাওয়ার জন্য হয়েছে? তাহলে রাতে আসার সময় দেখা যাবে। এখন রাখি। বলেই নীরব পিছনে ফিরতেই দেখে নীলা দাঁড়িয়ে আছে। এতে নীরব একটু ঘাবড়ে যায়। তা দেখে নীরা বলে, কিছু কি হয়েছে? না না না, কেন? না মানে আপনাকে অনেকটা টেন্স দেখাচ্ছে, তাই যাই হোক, নিচে খেতে আসুন। তারপর নীরা নিচে চলে যায়। নিচে যেতেই দেখে সবাই খাবার টেবিলে বসে আছে, কিন্তু তুর্য নেই। তাতে নীরা একটা প্রশান্তির নিঃশ্বাস নেয়। তুর্যের সাথে চোখে চোখ মেলাতে এখন নীরার বিবেকে বাঁধে। এত কিছুর পর কিভাবে চোখ মেলাবে সে? তাও তো অনেকবার দেখা হয়েছে তাদের। আর দেখা হলেই তুর্যের সেই কথাগুলো খুব কষ্ট হয় নীরার। নীরা টেবিলের কাছে গিয়ে সবাইকে খাবার বাড়া শুরু করে। তা দেখে রিয়া বলে ওঠে, নীরা, তুমি খাবার বাড়ছো কেন? সার্ভেন্টরা তো আছে, তুমি চেয়ারে বসো, আমাদের সাথে খাবে। বিয়ের কথা শুনে নীরা মিসেস মুসমালের দিকে তাকায়। তাকাতেই দেখে তিনি তাকে ইশারা করে বলছেন চেয়ারে বসতে। নীরাও কথা না বাড়িয়ে চেয়ারে বসে পড়ে। নীরা বসতেই নীরব হাওয়ার গতিতে এসে নীরার পাশে বসে পড়ে। তাতে সবাই কিছুটা অবাক হয়। তা দেখে নীরব বলে, কি হয়েছে? সবাই এভাবে তাকিয়ে আছো কেন? খাবারের থেকে আমাকে সুন্দর লাগছে নাকি? নীরবের কথা শুনে সবার মুখে বিরক্তির ছাপ। সবাই যার যার মতো খাবার খাওয়া শুরু করে। খাবার খাওয়া শেষে নীরা তার মায়ের কাছে চলে যায় মার সাথে কিছুটা সময় কাটানোর জন্য। আর নীরব সে কোথায় যেন বাইরে গেছে। যাওয়ার আগে শুধু এটাই বলে গেছে, নীরা আর রিয়া যেন রেডি থেকে এসে। কথা মতো নীরা আর রিয়া সন্ধ্যার দিকে রেডি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই নীরবও চলে আসে, কিন্তু সূর্যকে কোথাও দেখছে না নীরা। তুর্যের কথা জিজ্ঞেসও করতে পারছে না, কারণ নীরব আছে তাই কথা বলে বেরিয়ে যায় নীরবের সাথে। অনেকক্ষণ থাকে তারা রেস্টুরেন্টে, কিন্তু এতটুকু সময় নীরব একটা কথাও বলেনি। তাকে যদি কিছু জিজ্ঞেস করা হয় তাহলে সে শুধু হু হ্যাঁতে জবাব দিয়েছে, যাতে রিয়া বিরক্ত হয়ে নীরবের সাথে কথাই বলেনি। যা বলেছে সব নীরার সাথে এক কথায়। অনেক মজা করেছে নীরা আর রিয়া। নীরবের কথা তো বাদই দিলাম, বাসায় আসার পরপরই নীরব কোথায় যেন চলে যায়। তাতে নীরা এত মাথা ঘামায় না। নীরবের তো শুধু কাজই বাইরে যাওয়া, বাসায় তো সে থাকেই না। কিন্তু এসবে নীরবকে বড্ড অচেনা লাগে। নীরার আগে তো তারা কত আনন্দ করতো একসাথে, সারাদিন গল্প করত। আর এখন নীরব তার সাথে কথাই বলে না। ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা। এই দীর্ঘশ্বাসে এখন নীরার সঙ্গীত ছাড়া যে তার কিছুই করার নেই। তারপর নীরা ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে নীরব এখনো আসেনি। নীরা অনেকক্ষণ অপেক্ষা করে নীরবের অপেক্ষা করতে করতে নীরা একসময় ঘুমিয়ে যায়।
মাঝরাতে নীরার মনে হয় কেউ তাকে খুব শক্ত করে দাঁড়িয়ে আছে। নীরার চোখ খুলতেই চোখ দেখে নীরব তাকে জড়িয়ে ধরে কান্না করছে। নীরবের চোখের পানি স্পষ্ট। তা দেখে নীরার কেমন যেন কষ্ট লাগা শুরু হয়ে যায়। বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব হতে থাকে। জীবনের প্রথম সে নীরবকে কাঁদতে দেখছে। কাঁপা কাঁপা কণ্ঠে নীরবকে বলে, আপনার কি কিছু হয়েছে নীরব? প্লিজ আমাকে বলুন, আপনি কান্না কেন করছেন? আমার একটা কথা রাখবি নীরা? জি বলুন। আমি ডিভোর্স চাই। তুই তুর্যকে বিয়ে করে ফেল। আমি ওকে বলেছি, ও বিয়ে করতে রাজি আছে। কথাটা শোনা মাত্র নীরা নীরবকে একটা ধাক্কা মারে। তারপর বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আপনার মাথা ঠিক আছে নীরব? আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। না, আপনি কিছু ভেবে চিনতে বলছেন না। আপনি পাগল হয়ে গেছেন নীরব, আপনি সত্যিই পাগল হয়ে গেছেন। আমি তোর ভালোর জন্যই বলছি, তুই তুর্যকে বিয়ে করে ফেল। কথাটা শেষ হতেই নীরা নিঃশব্দকে একটা থাপ্পড় মারে। তারপর বলে, তুই একটা কাপুরুষ, সেটা তুই জানিস? কি ভেবেছিস আমাকে তোরা? যখন ইচ্ছা বিয়ে করবি আর যখন ইচ্ছা বিয়ে ভেঙে দিবি। সাফ সাফ বল না যে তোর আর আমাকে প্রয়োজন নেই। তুই যা চেয়েছিস তা তো পেয়ে গেছিস, এখন আর আমাকে দরকার নেই, তাই তো এগুলো বলছি। নীরা, তুই আমাকে নীরবকে বলতে না দিয়ে নীরা আবারও বলল, আর একটা কথাও বলবি না। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আমার থেকে মুক্তি চাস না তুই? দিব আমি তোকে মুক্তি। তার আগে এখান থেকে চলে যাব। তোর চেহারাও আমি দেখতে চাই না। বলেই নীরা কাঁদতে কাঁদতে চলে যায় রুম থেকে। রাত প্রায় 3টে। এইমাত্র ক্লান্ত শরীর নিয়ে নীরব বাসায় এসেছে। তার চোখে নীরার চেহারা ভেসে উঠে ফ্লোরে হাঁটু কেড়ে বসে বলতে থাকে, কই তুই নীরা? প্লিজ চলে আয়। আমার তোকে ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, পারছি না। তোকে ছাড়া থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে নীরা। প্লিজ প্লিজ চলে আয়। তোকে ছাড়া আমার অন্তরটা পুড়ে যাচ্ছে রে। প্লিজ চলে আয় জান, ভালো লাগছে না আমার। বলতে বলতেই নীরব বসা থেকে উঠে যায়। হাতের কাছে যা পাচ্ছে সব এলোপাথারি মেরে ভেঙে দিচ্ছে। আর নীরা নীরা বলে চিল্লাচ্ছে। প্রায় অনেকক্ষণ পর নীরব শান্ত হয়ে যায়। ফ্লোরে বসে কান্না করা শুরু করে দেয়। কালকে যখন নীরা কান্না করতে করতে রুম থেকে চলে যায়, তখন নীরব ভেবেছিল নীরা কতক্ষণ ছাদে থেকে আবার রুমে চলে আসবে। কিন্তু রাত থেকে প্রায় ভোর হয়ে যায়, কিন্তু নীরা রুমে আসে না। তাই নীরব ছাদে যায় নীরা কি করে তা দেখার জন্য। কিন্তু নীরব ছাদে গিয়ে দেখে নীরা নেই। এক প্রকার পাগলের মতো বাসার এক এক কোনায় নীরাকে খুঁজতে শুরু করে, কিন্তু পায় না। অবশেষে নীরব নীরা আর তার মায়ের রুমে যায়। সেখানে যেতেই দেখে নীরার মা বিছানায় বসে বসে বই পড়ছে। দরজা খোলার শব্দ পেয়ে তিনি সামনে তাকাতেই দেখেন নীরব দাঁড়িয়ে আছে। তিনি নীরবের দিকে তাকিয়ে আবার বই পড়া শুরু করেন, যেন তিনি জানেন নীরব কেন এসেছে। মা, আমি জানি আপনি জানেন যে নীরা কোথায়। প্লিজ বলুন না আমাকে ও কোথায়। আমার না খুব কষ্ট হচ্ছে ওকে ছাড়া। আমার মেয়ে যে কষ্ট পাচ্ছে নীরব, ওইটা কিছু না। আমি জানি না তোমরা সবাই ওর সাথে এমন করছো কেন। আচ্ছা মানলাম সবাই ওকে পছন্দ করে না, তাই এমন খারাপ ব্যবহার করছে ওর সাথে, কিন্তু তুমি তো ওকে ভালোবাসতে, তাই না? তাহলে তুমি এমন করো কেন ওর সাথে নীরব? নীরব চুপ করে আছে, কিছু বলার নেই। আর কিই বা বলবে সে নীরাকে? নীরাকে তো সে কোনো কারণ ছাড়াই কষ্ট দিয়েছে। যদিও সেটা ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু তার তো নীরাকে একবার জিজ্ঞেস করার দরকার ছিল। কিন্তু সেটা তো সে করেনি, বরং কষ্ট দিয়ে গেছে নীরাকে। নীরবকে কিছু বলতে না দিয়ে নীরার মা একটা মুচকি হেসে বলে, যাও বাবা, রুমে যাও। এখানে থেকে তোমার লাভ নেই। নীরা কোথায় সেটা আমি জানি না, আর যদি জানতাম তাহলে হয়তো বলতাম না। নিজের মেয়েকে তো আর কষ্ট পেতে দেখতে পারবো না। যাও, তোমার রুমে যাও। নীরব আর কথা বাড়ালো না। কতক্ষণ নীরার মায়ের কোলে শুয়ে পড়ে নীরব হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তারপর তাড়াহুড়ো করে রুম থেকে গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায়। নীরাকে খোঁজার উদ্দেশ্যে রাস্তায় পাগলের মতো চাবি নিয়ে কে খুঁজতে থাকে সে। কিন্তু আফসোস, সকাল থেকে রাত হয়ে যায়, কিন্তু নীরার কোনো খোঁজ পায় না সে। মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। নীরবের খুব কষ্ট হচ্ছে, তার নিঃশ্বাস নিতে পারছে না। সে বারবার একটা কথাই ভাবছে, নীরা ঠিক আছে তো? ওর সাথে কোনো খারাপ কিছু ঘটেনি তো?
ভেবেই আত্মা কেঁপে ওঠে নীরবের। প্রায় অনেক রাতে সে বাসায় ফিরে রুমে গিয়েই হাতের কাছে যা পায় সব ভাঙচুর করা শুরু করে দেয়, আর নীরা নীরা বলে চিল্লাতে থাকে। জিনিস ছোড়াছুড়ির ফলে নীরবের কপালে একটা কাঁচের টুকরো লেগে কেটে যায়, ফলে রক্ত পড়া শুরু করে সেখান থেকে, কিন্তু তাতে কোনো প্রকার খেয়াল নেই নীরবের। প্রায় অনেকক্ষণ পর নীরব একটু শান্ত হয়, ফ্লোরে হাঁটু গেড়ে বসে কান্না করা শুরু করে। আর চোখের পানি যেন বাঁধ বাঁধছে না তাওর। হঠাৎ নীরব কারো পায়ে ধীরে তার একদম কাছে চলে আসে। নীরবের সামনে কে যেন একটা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। নীরব মাথা তুলে তাকাতেই দেখে নীরা দাঁড়িয়ে আছে। সাথে সাথে নীরব দাঁড়িয়ে যায়। তারপর নীরাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয় আর বলতে থাকে,